মধ্যে মুসলিম যে আমরা এই আজকে আমি সেই দিকে যাব না। আমি এখানে প্রেস্টি সংগঠন নিরাপদ সমাধানিত করছেন আমাদের বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে পুরানো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিবেশবাদী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং পুরানো ঢাকার নেতৃবৃন্দ সকলকে পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পুরানো ঢাকার এই শাহী মসজিদ এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে রমজান মাসে ইফতারির জন্য সারা ঢাকা না শুধু সারা বাংলাদেশ থেকে এই মানুষ এখানে অনেক ক্ষেত্রে একবার করে ইফতারি কিনে নেওয়ার জন্য বা এখানে খাওয়ার জন্য আসে। সুতরাং আমরা এখানে যেটা আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে সঙ্গত কারণে আমরা প্রতি বছর রমজানের আগে বিশেষ করে এখানে আমরা একটা মানববন্ধন বা জনসমাবেশ করার চেষ্টা করি, যাতে এর মাধ্যমে সারা বাংলাদেশে একটি মেসেজ পৌঁছে দিতে চাই যে রমজানের পবিত্র রক্ষা এবং ইফতারির পবিত্রতা রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে আমরা সারাদিন বিশেষ করে গরমের সময় মানুষ রোজাদার মানুষ তারা সারাদিন রোজা রাখেন, রোজা রাখার পরে একটা ভালো জিনিস পান করতে চান কিংবা খাইতে চান, কিন্তু এখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত জিনিস পান করছি কিংবা যে সমস্ত জিনিস ইফতারি হিসাবে খাচ্ছি তার অধিকাংশগুলাই কোনো না কোনোভাবে বিষাক্ত জিনিস দ্বারা তৈরি করা। যেমন অনেক ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের রং মিশানো হয়, রংটা কিসের? ফুডগ্রেডের না, কাপড়ের রং, সেগুলো ব্যবহার করা হয়। কি মিশানো হয়? যে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে বিভিন্ন ধরনের গুঁড়া কিংবা যেগুলো হতো শরীরের জন্য খুবই ক্ষতিকর সেই জিনিসগুলো। আবার অনেক সময় যে জিনিসগুলো ভাজা পোড়া হয়, আপনার সবাইকে সবসময় ভাজা পোড়াটা রমজানের সময় অ্যাভয়েড করা ভালো। ভাজা পোড়া যেগুলো করা হয় অধিকাংশ দেখা যাচ্ছে যে একই তেল বারবার বাধা হচ্ছে, যার ফলে এটি একটা বিষাক্ত জিনিসে পরিণত হয়। সুতরাং এছাড়াও যে জিনিসটা হয় যে আমরা বিভিন্ন ধরনের ফল মূল শাক সবজি যেগুলোই খাচ্ছি ইফতারি হিসাবে বা এর জন্য অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এটা প্রচুর পরিমাণে খারাপ, যেগুলা খারাপ হলেও এগুলো খুবই শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর সেই সমস্ত এজেন্ট দিয়ে কিংবা সেই সমস্ত জিনিস দিয়ে আমাদের এগুলো প্রিপারেশন করা হয়, কিংবা প্রিপারেশনের পরেও সেগুলো যাতে ভালোভাব সুন্দর তাজা থাকে সেই জন্য নানান রকম বিষাক্ত জিনিস মিশানো হয়। এটা শরীরের জন্য খারাপ, আমাদের সাধারণ সম্পাদক সাহেব করেছে। কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে এইগুলো জিনিসগুলো অধিকাংশ মানুষই অনেক সময় হতে জানেন না, কিংবা জানলেও সেই ভালোভাবে সেই জিনিসগুলো তারা ভালোভাবে অবজার্ভ করে না। সারা বিশ্বের মুসলমান ছাড়া অন্য অন্য দেশে আপনি যদি দেখেন যে খ্রিস্টান অধ্যুষিত বা অন্য অন্য জায়গায় ইফতারি এই তাদের ধর্মীয় উৎসবের সময় জিনিসপত্রের দাম কম রাখে এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে। আমরা এখানে উল্টাটা করি, আমরা মনে করি যে এটা আমরা মুসলমানদের মধ্যে আমরা প্রতারণা করছি। আমরা যাতে মুসলমানদেরকে প্রতারণা না করি সেটার আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন মতো প্রধান কর্তব্য হচ্ছে এই নিরাপদ খাদ্য সেটাকে নিশ্চিত করা। কারণ সিটি কর্পোরেশন যদি এককভাবে করবে না, বিএসটি আছে কিংবা পরিবেশ অধিদপ্তর আছে কিংবা অন্য যে সমস্ত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে তাদের সাথে সংযুক্তভাবে এই কাজটা করবে, কিন্তু মূল উদ্যোগ গ্রহণ করবে সিটি কর্পোরেশনগুলা। কিন্তু সিটি কর্পোরেশন গতকাল কেনা পরশুদিন আমি দেখলাম প্রেস কনফারেন্স করে তারা বলছে দাম সহ অন্য কিছু করবে, কিন্তু আজকে সকালেই যখন টিভি নিউজ দেখলাম দেখা যাচ্ছে যে এই নজরদারিটার অভাব। আমরা সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করবো তারা যাতে তাদের এই নজরদারি সর্বোচ্চ প্রকারে করে এবং একই সাথে যারা খাদ্যের মতো জিনিসগুলা ইফতারির মতো জিনিসগুলোতে যারা এরকম ভেজাল এবং বিষাক্ত জিনিস মিশায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি, তাদের শাস্তি ফিজিক্যালি মনে করেন তাদেরকে জেল জরিমানা করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং বিরাট অঙ্কের একটা জরিমানা যদি করে দৃষ্টান্তমূলকভাবে, তাহলে কিন্তু আর সাহস পাবে না কেউ এই কাজটা করবে। এবং এই কাজটা যদি করে
মুসলমান সহ যারা আছে সকলেই কিন্তু সকল নাগরিক এটা কিন্তু ব্যাপকভাবে সমর্থন করবে সেটা, এবং আমরাও ভালো বেদান্মুক্ত খাইতে সহায়ক হব। আপনারা জানেন দেশে একটা নীরব গণহত্যা চলছে। এই আমরা যে সমস্ত জিনিসগুলো খাচ্ছি প্রায় প্রত্যেকটা জিনিসই নানান ধরনের এই উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে এই সংরক্ষণ এবং বাজারজাতকরণের সময় নানান ধরনের কেমিক্যাল, যেমন উৎপাদন করার সময় আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হচ্ছে, যে কেমিক্যালগুলো হয়তো অনুমোদিত না, অনুমোদিত অবস্থায় সেইগুলোকে করা হচ্ছে, কিংবা যেভাবে দেওয়া হচ্ছে সেইগুলো করা হচ্ছে। একই সাথে বাজারজাত করার সময়ও তারা কিন্তু এই জিনিসগুলোর বিভিন্ন জিনিস বিষাক্ত করা হচ্ছে এই জায়গায়। এইগুলোর জন্য যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে সেগুলোর জন্য আপনার এই ভোক্তা সংরক্ষণ অধিকার আছে, বিএসটিআই আছে, তারা তাদের যথাযথ কর্তব্যটা পালন করতেছে না, এবং সেই যথাযথ কর্তব্যটা যাতে পালন করে সেই জন্য তাদের প্রতি আহ্বান জানাবো। এবং একই সাথে রমজানের সময় বিশেষ করে মোবাইল কোর্ট পরিচালনা, মোবাইল কোর্টের সমস্যার সমাধান না, কিন্তু রমজানের সময় বিশেষ করে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো। আসুন সকলে মিলে আমরা যারা ব্যবসায়ী আছে তারাও যাতে না মিশাই, কিংবা যদি মিশাইও ভেজাল কিংবা বিষাক্ত জিনিস, তখন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাতে করে আমরা সারা দেশের মানুষ যাতে নিশ্চিত হতে পারি যে আমি যে খাদ্যটা খাচ্ছি কিংবা যে পানীয়টা পান করছি সেই পানীয়তে কোনো রকমের বিষাক্ত পদার্থ নাই, সেই খাবারে কোনো রকম বিষাক্ত পদার্থ মিশ্রিত হচ্ছে না, এটা নিশ্চিত করার দায়িত্ব এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তারপরে ভোক্তা সংরক্ষণ অধিকার সহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সম্মিলিতভাবে যাতে এই কাজটা করে সেই আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার সহযোগীবৃন্দ এবং চকবাজার এলাকার সম্মানিত অধিবাসী, ব্যবসায়ী এবং যারা যেখানে দাঁড়িয়ে আছেন, বাসায় আছেন, দোকানে আছেন, শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা সবাই জানেন চকবাজার অত্যন্ত একটি ঐতিহাসিক জায়গা। আপনার রমজানের ইফতারি নিয়ে সারা ঢাকার মানুষ জানে, সারা দেশের মানুষ জানে যে চকবাজারের ইফতারি অত্যন্ত প্রসিদ্ধ। তাই আমরা প্রতি বছর চকবাজারে সাহেব মসজিদের এই রাস্তায় আমরা মানববন্ধন করি, এই ইফতারি এবং রোজার সামগ্রী আমরা বিষ এবং ভেজাল মুক্ত পাই। সেরকম এবার আমরা সেই উদ্দেশ্যে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে এই এলাকার জনগণ, এই এলাকার ব্যবসায়ী এবং আমরা সবাই মিলে আমরা এমন একটি অবস্থা সৃষ্টি করব যাতে আমরা সবাই ভেজাল বিষ মুক্ত ইত্যাদি সহ সকল খাদ্য সামগ্রী পেতে পারি। আপনারা জানেন যে আমাদের দেশে এক ধরনের অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে বিভিন্ন খাদ্যদ্রব্যে বিষ এবং ভেজাল মিশিয়ে থাকে, এবং বিশেষ করে রমজান মাসে এমন সব পণ্য তারা তৈরি করেন যেগুলি অত্যন্ত বিষাক্ত এবং ভেজাল সমৃদ্ধ। তাই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো তারা যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে। আপনারা জানেন আমরা যখন ইফতারিতে আমরা আমাদের দেশের মানুষ অনেক কিছু খেয়ে থাকে এবং এর মধ্যে অনেক কিছুই ভাজা হয়ে থাকে বিভিন্ন তেল দিয়ে, এবং আমরা দেখি যে এইসব ভাজার মধ্যে আমরা অনেক সময় অত্যন্ত ক্ষতিকর তেল ব্যবহার করতে দেখি। আপনারা জানেন বিদ্যুতের যে ট্রান্সফর্মার আছে সেখানে দুটো তেল আছে, সেই তেল এবং মোবিল, পোড়া মোবিল থেকে শুরু করে বিভিন্ন তেল জাতীয় সামগ্রী দিয়ে আমাদের ইফতারি তৈরি করা হয়। এইসব সামগ্রী অত্যন্ত বিষাক্ত এবং এগুলি খাওয়ার ফলে আমাদের মধ্যে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। আপনারা জানেন আমাদের দেশে যে ফলগুলো আমরা পাই তার মধ্যে আমরা দেখি যে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস, আপনারা জানেন মধু মাস, এই সময় আমাদের দেশে যেসব মৌসুমী ফল আসে তা অত্যন্ত সুস্বাদু, এবং আমাদের দেশে প্রতিদিন নাগরিক, শিশু, আবার বৃদ্ধ বনিতা, ধনী গরিব কৃষক সবাই কিন্তু অত্যন্ত পছন্দ করে, এবং সেভাবেই তারা সেটা আপনার খাওয়ার চেষ্টা করে প্রত্যেকের সাহায্যের মধ্যে। কিন্তু আমরা যখন দেখি এক ধরনের অসাধু ব্যবসায়ী তার অতি মুনাফার লোভে এইসব আমাদের মৌসুমী ফলে আপনার সতেজ রাখার জন্য, ফলকে দৃষ্টিনন্দন রাখার জন্য তারা এর মধ্যে ফরমালিন ব্যবহার করে, এবং অনেকেই আমরা দেখি যে এই ফলকে আপনার তাজা রাখার জন্য যেন পচে না যায় তার জন্য তারা আপনার কারবাই থেকে অন্যান্য সামগ্রী ব্যবহার করে থাকে। আপনারা জানেন প্রত্যেকটি জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। আমরা যে এখন তালের শ্বাস খাচ্ছি, গত 2 মাস আগে চলে আসবে, আবার এখন যদি 1 মাস পরে যান সেটাও পাবেন না।
তার কারণ প্রত্যেককে ফলের নির্দিষ্ট সময় আসে। তাই আমাদের দেশে আম, জাম, কাঁঠাল, লিচু যে ফল যখন আসে তার একটা নির্দিষ্ট সময়কাল আছে, সেই সময়কালে সেটা আসার কথা। কিন্তু আমরা দেখতে পাই অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এইসব ফলকে নির্দিষ্ট সময়ের আগে করে থাকে। আপনারা দেখেছেন কিছুদিন আগেও বাজারে যে আম আছে সেগুলো কিন্তু সেই সময় আসার কথা না, তারপরে সেগুলো বাজারজাত করা হয়েছে এবং সেগুলোকে সরকারের দাম দেওয়া হয়েছে। আমরা যখন সেই সব ক্রেতারা সেসব আম ক্রয় করি তখন আমরা দেখি এইসব আম সুস্বাদু নয় এবং এগুলি আপনার অত্যন্ত ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য। তাই আমরা যারা ক্রেতা যারা বিক্রেতা আমরা সবাই জানি যে মৌসুমে কোন ফল কখন আসবে। আপনারা সবাই জানেন বাংলাদেশে যে সুস্বাদু আমগুলি রয়েছে তার মধ্যে ল্যাংড়া, হিমসাগর, আপনার হুগলি থেকে শুরু করে হাড়িভাঙ্গা, আম্রপালি এই প্রত্যেকটি আমের কিন্তু মোহন্দ এগুলি আসার কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট সময় আছে এবং এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় এসে থাকে। যেই সময় আসার কথা তার থেকে হয়তো 7 থেকে 10 দিন আপনার পরিবর্তন হতে পারে সময়কাল, সেটা নির্ভর করে আবহাওয়া এবং ওই এলাকার মাটির উপরে। তাই আমরা সবাই জানি এবং আমরা গত বছর দেখেছি যে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যেখানে আমের ফলন সবচেয়ে বেশি হয়, বিশেষ করে বৃহত্তর রাজশাহীতে এবং অন্যান্য জেলায় আমাদের স্থানীয় প্রশাসন এমন একটি ব্যবস্থা গ্রহণ করেছিল যেখানে তারা প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের আগে আম কিন্তু বাগান থেকে সংগ্রহ করতে পারবে না। কিন্তু আমরা এই বছর সেই ধরনের উদ্যোগ তেমন ভাবে দেখছি না এবং এই উদ্যোগে গ্রহণের ফলে আমাদের দুটি জিনিসের সুবিধা হয়। এক হচ্ছে আমরা সবাই পরিপক্ক আপনার আম পাবো এবং দ্বিতীয় হচ্ছে যারা মুনাফাবাদী ব্যবসায়ী তার কিন্তু পারমানেন্ট কারবার দেওয়ার সুযোগও সীমিত হয়ে যাবে, কিন্তু আম সরাসরি পেকে যাচ্ছে। তাই আমরা বলতে চাই তারপরে আসে আমাদের লিচুতেও কিন্তু আপনার পারমানেন্ট ব্যবহার করা হয়, জামের পারমানেন্ট ব্যবহার করা হয়। এই সব ব্যবহারের ফলে আমাদের যে স্বাস্থ্যের প্রতি আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এক সময় দেখা যেত বয়বৃদ্ধ মানুষের কিডনির সমস্যা হয়, লিভার সমস্যা হয়, কিন্তু আমরা এখন কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমাদের শিশু থেকে শুরু করে আমাদের যুবক কিশোর সবাই কিশোরী প্রত্যেকের মধ্যে কিন্তু আজকে এই আপনার ভয়ঙ্কর কিডনি রোগ আপনার লিভারের সমস্যা দেখা দিচ্ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে ইতিমধ্যে আপনার 2 কোটি লোক কিডনি রোগে আক্রান্ত এবং এটা হয়তো অনেক বেশি হবে। আমরা এই পরিসংখ্যান কিভাবে পাওয়া গেল সেটা হচ্ছে যখন আমরা হাসপাতালে যাই আমাদের যখন পরীক্ষা নিতে হয় তখনই আমরা শুধু বুঝতে পারি যে আমি কিডনি রোগে আক্রান্ত, কিন্তু যারা আমরা হাসপাতালে যাচ্ছি না, ডাক্তারের কাছে যাচ্ছি না, তারাও হয়তো অনেকে আক্রান্ত হয়েছে সেটা আমরা জানি না। তাই আমাদের এই নিরাপদ খাদ্য পাওয়া, আমাদের যে ফল মূল বিশেষ করে ইফতারিতে আমরা ইফতারিতে বা ভাজা করি, বিশেষ করে আপনার নিরামিষ থেকে শুরু করে অন্যান্য যেসব ভাজা হয় সেই সব ভাজাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভাজার সময়ে আপনার যেসব তেল ব্যবহার করা হয় সেগুলি আপনার ট্রান্সফরমারের তেল থেকে শুরু করে পোয়া মুড়ি থেকে শুরু করে এগুলি দেওয়া হয়। আমরা অনেকে জানি যখন তরকারি ভাজা হয় তখন আমরা সবাই এটাকে সুস্বাদু বলি, কিন্তু এইসব তেল ব্যবহারের ফলে কিন্তু সেগুলি এত তরকারি ভাজা হয়, তরকারি হয়। তাই আমরা এইখানকার যারা ব্যবসায়ী আছেন এবং তাদের মাধ্যমে সারা দেশের ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো, আহ্বান জানাবো আপনারা এই ধরনের ক্ষতিকর তেল ব্যবহার থেকে বিরত থাকুন এবং একই তেল বারবার ব্যবহার থেকে বিরত থাকুন। একই তেল যখন আপনি প্রতিদিন ব্যবহার করবেন এটা কিন্তু যখন তেল থাকে না, এটা বিষে রূপান্তরিত হয়। তাই আমরা সবাই ব্যবসায়ীদের কাছে অনুরোধ করবো, কারণ আপনারা হয়তো অনেক সময় ভাবেন আপনারা ক্রেতার কাছে যা চান ক্রেতা কিন্তু তাই দিয়ে কিনে। আপনি যদি মনে করেন যে আপনার উৎপাদন খরচ 2 টাকা বেশি করবে, ক্রেতা কিন্তু 2 টাকা দিয়ে সেই খাদ্য কিন্তু প্রস্তুত, কিন্তু বিষ কিন্তু প্রস্তুত না, কম পয়সা দিয়ে। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এটা থেকে বিরত থাকুন। এই যে বিষয়গুলো আপনার খাদ্যে যে বিষ এবং ভেজাল এবং ইত্যাদি বিভিন্ন মানের ইত্যাদি তৈরি করা এগুলি দেখার জন্য বাংলাদেশে কিন্তু অনেকগুলি সংস্থা রয়েছে। আমরা প্রথমেই যদি আসি আমাদের যে সিটি কর্পোরেশন যে আছে, বিশেষ করে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। অতি সম্প্রতি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র বলেছেন যে রমজানের প্রথম দিন থেকে তিনি জিরো টলারেন্সে থাকবেন। আমি তার কাছে আহ্বান জানাবো এটা যেন সত্যিকার সেই বাস্তবায়ন হয়, সিটি কর্পোরেশন যেন তার কার্যক্রম জোরদার করে। এছাড়াও আমাদের দেশে অনেকগুলি আইন রয়েছে নিরাপদ খাদ্য প্রাপ্তির জন্য। আপনারা জানেন যে ভোক্তা সংরক্ষণ আইন 2009 সালে হয়, আপনার নিরাপদ খাদ্য আইন 2013 সালে এবং 2015 সালে ফরমালি নিয়ন্ত্রণ আইন। আমাদের যারা আইন প্রণেতা তারা কিন্তু অতি স্বল্প সময়ে আপনার গত 6 বছরের মধ্যে 3টি আইন প্রণয়ন করেছে, কিন্তু বাস্তবে আমরা এই আইনগুলোর কোনো প্রয়োগ দেখছি না। এই আইন যারা প্রয়োগ করবেন তাদের মধ্যে ভোক্তা
কর্তৃপক্ষ রয়েছে এবং কোরবানি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সংস্থা রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের আপনার স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিএসপিআই, তাদের পর থেকে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে জনগণকে নিরাপদ, বিষ মুক্ত, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পাই এই বছর যারা প্রত্যেকটি সংগঠনে যারা ঘুমিয়ে আছে, প্রত্যেকটি সংস্থায় যারা ঘুমিয়ে আছে, তাদেরকে এখনো তারা জেগে ওঠেনি। আমরা আজকে এই সমাবেশ থেকে আহ্বান জানাবো তারা যেন জেগে ওঠেন এবং এই যে বিষ ভেজালমুক্ত খাদ্য প্রাপ্তি থেকে জনগণকে যেন তারা নিশ্চয়তা প্রদান করেন যে আমাদের যেন কোনো শঙ্কা ছাড়া, সংশয় ছাড়াই যেন আমরা ফল, মূল ইত্যাদি প্রয়োগ করতে পারি। এছাড়াও আমাদের যে আইনগুলি আছে সেই আইনগুলি কঠোরভাবে প্রয়োগ করা দরকার, মোবাইল কোর্ট পরিচালনা করা দরকার। আজকে একটা পত্রিকা বিজ্ঞপ্তি দেখলাম, আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়েছেন গণবিজ্ঞপ্তি। এছাড়াও তারা বিভিন্ন সময় বিজ্ঞপ্তি দিয়ে থাকেন। আজকের এই সমাবেশ থেকে তাদের কাছে আহ্বান জানাবো, আপনারা শুধু আপনাদের দায়িত্ব শুধু বিজ্ঞপ্তি দিয়ে শেষ নয়, আপনাদেরকে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। আপনারা শুধু বিজ্ঞপ্তি দিয়ে যদি নিজের দায় আপনার সারাতে চান, এটা আমরা কোনোভাবেই জনগণ মেনে নিতে পারি না। আপনাদেরকে আপনাদের আইন সঠিকভাবে পালন করতে হবে। আইন সে যে দায়িত্ব প্রতিটি আইনে সুনির্দিষ্ট সংস্থাকে দেওয়া আছে সেগুলি পালন করতে হবে। তাদের এই ব্যর্থতার জন্য, তাদের এই নীরবতার জন্য আমরা জনগণ আমাদের বিষ ভেজাল পান খেয়ে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারি না। তাই আজকের এই মানববন্ধন থেকে আমি এলাকাবাসী সহ সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই যারা আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে আইন যারা বাস্তবায়ন করবে বিভিন্ন আইন, তারা আমরা জনগণ এবং ব্যবসায়ী প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা নিরাপদ, বিষ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করি। জনগণকে আমরা আশ্বস্ত করি যে তারা যে ফল খাচ্ছেন, যে ইত্যাদি খাবেন সেটা নিরাপদ। এবং আমরা বিশেষ করে এই বিষ এবং ভেজালমুক্ত খাদ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিশুরা এবং গর্ভবতী মারা। আমরা কি চাই যে আমাদের সন্তান বিষ খেয়ে বড় হোক, না আপনার নিরাপদ খাদ্য খেয়ে বিষ মুক্ত খাদ্য নিয়ে বড় হোক? আমরা কি চাই আমার গর্ভবতী মা যার গর্ভে যে সন্তান ধারণ করছেন সেই সন্তান বিষ খেয়ে বড় হোক? আমরা অবশ্যই চাই না। এবং তারই কিন্তু আমরা দেখতে পাই আজকে 2 বছর, 4 বছর, 5 বছর অনেকে বাচ্চাদের ক্যান্সার আছে, অনেকের কিডনি সমস্যা আছে, লিভার সমস্যা আছে, যেটা আজ থেকে 10, 20, 30 বছর আগে ছিল না। তাই সর্বস্তরের মানুষের কাছে এবং সরকারের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই নিজ অবস্থান থেকে আমাদের নিরাপদ, বিষ ও ভেজালমুক্ত খাদ্য প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করি এবং আমরা সবাই সম্মিলিত, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে আমরা অবশ্যই আমাদের জনগণকে আমরা বিষ ও ভেজালমুক্ত খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে পারবো এবং সরকারকে কঠোরভাবে তার নজরদারি আইন প্রয়োগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ পরিযায়ী ভাষা আন্দোলন এবং অন্যান্য সংগঠনের সমন্বয়ে আজকে মানববন্ধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি সবাইকে প্রথম বিশেষ করে রাখি ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি, যে বিষয়টা হলো আমাদের 16 কোটি লোকের বিষয়। এই বিষয়ে প্রত্যেকটি মানুষেরই সঙ্গে পিছনে দৌড়াচ্ছে এই সমস্যা। তাই আমরা চাই যে আমাদের এই বর্তমানে যে যুক্ত খাবার অত্যন্ত ক্ষতিকর আমাদের সমাজের জন্য, দেশের জন্য। তাই আমি চাই, সরকার 1909 সালে একটি আইন করেছিলেন, কিন্তু আইনটা বাস্তবায়ন হয় নাই। এখনো আমরা সেই বিষমুক্ত খাবার আমরা খাচ্ছি। কাজে আমি চাই যে এই বীজ যারা মিস করছে, যে বীজ যারা ফরমালিন ব্যবহার করছে, সেই সরকার যে যুদ্ধ অপরাধীর বিচার করেছে, শাস্তি দিয়েছে, তার চেয়ে বেশি তারা ক্ষতি করছে আমাদের দেশের জন্য। তাদেরও বিচার হওয়া দরকার। সেই সর্বোচ্চ বিচার যাতে দেশে এই ফরমালিন যাতে খাদ্য আমরা যারা জনগণ আমরা যাতে না নিরাপদ পাই। আমাদের এই চকবাজার একটি ঐতিহাসিক এলাকা, আমরা 100 বছর আগে থেকে দেখেছি এখানে ইফতারি বিক্রি হয়। এই চকবাজারে ইফতারি সুনাম রয়েছে। তাই আমরা চাই এখানে যারা ইফতারি বিক্রি করবেন তারা সচেতনভাবে করবেন। এখানে বহু রোজাদার লোক, শিশুরা ইফতারি খায়। এখানে সেই কাপড়ের রং মিস করবেন না। এখানে যারা ইফতারি তৈরি করছেন, যেটা স্বাস্থ্যসম্মত ইফতারি তৈরি করবেন। আজ আমরা চাই যে আপনারা এই চকবাজারের সুনাম অক্ষুণ্ণ রাখবেন। পুরো বাংলাদেশের চকবাজারের একটা সুনাম রয়েছে। আজ আমরা চাই ইফতারিটি, আমরা চাই নিরাপদ যাতে ইফতারি করতে পারি।
আমি সবশেষে বলতে চাই যে আমাদের জনগণ সচেতন হতে হবে, প্রশাসনকে কঠোরভাবে এর প্রতিরোধ করতে হবে। এই জন্য প্রয়োজন অতীতে যেভাবে আমি দেখেছি আমরা যে বেজার বিরোধী যে অভিযান চলেছে কঠোরভাবে, সেই ব্যক্তি এখন নাই, উনি হয়তো আসবেন আবার আমাদের মাঝে ফিরে। আপনারা চিনেন সবাইকে, কাজে আমরা চাই সতর্ক হয়ে যান। সেই রূপরদৌলা আবার আসতেছেন আপনাদের এই ভেজাল বিরোধী অভিযানে। কাজে আপনারা সতর্কভাবে আমাদের ইফতারি খাওয়া এবং যারা ফলমূল যারা ফেরিওয়ালা তাদেরকে আমরা দোষারোপ করছি না। এটা বিষয় নিশ্চিত হচ্ছে সেই বাগানে, এই নিশ্চিত হচ্ছে যারা ফলের আরো সেখানে হচ্ছে। কাজেই আপনারা সাবধান হয়ে যান, এই বিষাক্ত বিষ আমাদেরকে খাওয়ায়েন না, যেটা আপনার বাচ্চারা খাবে, কোনো কোনো সময় খাবে দেশের মানুষ। কাজে আপনারা সতর্ক হন, পবিত্র রমজান মাস, পবিত্রতা রক্ষা করুন এবং এই মাসে আমরা নিরাপদ যাতে ইফতারি করতে পারি, নিরাপদ ফল খেতে পারি, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আপনারা জনগণ সতর্ক হলে আমাদের এই যারা বিষ মিশ্রিত করছে তারা সতর্ক হয়ে যাবে। কাজে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে পবিত্র রমজান মাসে পবিত্র রক্ষা করুন এবং নিরাপদ খাদ্য আমরা যাতে পেতে পারি সেই ব্যবস্থা ব্যবসায়ীরা ইফতারে যারা তৈরি করেন সবাই চিন্তা করে আমাদেরকে পরিবেশন করবেন এবং সবাইকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে সারা মুসলিম বিশ্বের যে দেশগুলোতে মুসলিম প্রধান দেশ রয়েছে সেই দেশগুলোতে পবিত্র রমজানে সাধারণত খাদ্য কিংবা ইফতার জাতীয় সামগ্রীতে ছাড় দেওয়া হয়। সেখানে তো রাসায়নিক মিশ্রণের কোনো প্রশ্নই আসে না, ভেজাল মিশ্রণের প্রশ্নই আসে না। উপরন্ত আমাদের দেশে সেই জায়গায় কি করা হচ্ছে, অতি মুনাফা লোভীদের চক্রান্তে আমরা ভেজাল কিংবা রাসায়নিক যুক্ত খাদ্য খাচ্ছি এবং সেখানে আরো বেশি পরিমাণে মুনাফা করা হচ্ছে। ঐতিহাসিক ইফতার আমাদের সারা বাংলাদেশে যে কদর রয়েছে, আজকে যে আমরা এই চকবাজারের খাবার আমরা দেখি বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন নতুন ঢাকায় এই চকবাজারের নাম দিয়ে বিক্রি করা হচ্ছে, সেখানে কিন্তু অভিযান চালানো হচ্ছে না। আমি চাই যে সারা বাংলাদেশে যে ভেজাল মুক্ত খাবার যেন পর্যবেক্ষণ করা হয় এবং পাশাপাশি আমরা এই বলবো যে চকবাজারে আমরা ভিড়ের কারণে ইফতার কেনাকাটা করতে পারি না, প্রচুর ভিড়। এখানে পাইকারি বাজার রয়েছে, পাশাপাশি ইফতার কেনাকাটায় যে দুর্ভোগ সৃষ্টি হয়, আমি মাননীয় মেয়রের কাছে অনুরোধ করব এই চকবাজারের ঐতিহাসিক ইফতার বাজারটি যেন ঢাকা ইউনিভার্সিটি এলাকায় স্থানান্তর করা হয়। তাহলে কি হবে, সারা বাংলাদেশের মানুষ ইফতার কেনাকাটার একটা সুন্দর একটা পরিবেশ পাবে। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। খাদ্য চাই আমরা বাচ্চার জন্য, আমরা বেঁচে থাকার জন্য ভেজালমুক্ত খাদ্য চাই এবং নিশ্চয়তা দিতে হবে। আমরা সরকারের কাছে আশ্রয় দৃষ্টি কামনা করছি, আমরা যেখানে ভেজাল খাবার টাকা দিয়ে খাবো না, টাকা দিয়ে ভেজাল খাবার কেন খাবো, এটা আমাদের একটু দাবি। ভেজালমুক্ত খাদ্য আমরা সর্বত্র বাংলাদেশটাকে এই আন্দোলন ছড়িয়ে দেব এবং আমি মনে করি বর্তমান সরকার যেখানে জঙ্গিবাদ সম্পর্ক দমন করতে পেরেছে এবং দমন করার চেষ্টা করে যাচ্ছে, সেখানে ভেজাল বিরোধী যারা বিক্রি এসেছে খাদ্যের মধ্যে, ফলের মধ্যে ক্যামেলিয়া, যেখানে আমরা মনে করে দেখা বিভিন্ন কেমিক্যাল এবং বিভিন্ন রকমের ফলমূল মিশিয়ে আমাদের জীবন নাশ করছে। যে গতকালের শিশু আজকে জন্ম নিয়েছে, আগামীতে সে ভারতের বেতন বিক্রয় নিশ্চয় আমরা দিতে পারছি না। বিভিন্ন সময় বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে আজব আজব নাম দিয়ে। বর্তমানে আমাদের চিকনগুনিয়া নামক একটা আজব রোগ এখানে আবিষ্কার হয়েছে। এগুলো বিভিন্ন কারণ হচ্ছে খাদ্য দ্রব্য এবং সামাজিক অবক্ষয়। আমরা পরিবারের দাবি করছি, যারা ভেজাল খাদ্যে দুষ্কৃতি মিশাচ্ছে তাদের একটা স্বাস্থ্য ভাগিকা হওয়া উচিত বা মৃত্যুদণ্ড নতুবা যাবজ্জীবন কারাদণ্ড। পরিবেশ বাঁচাও আন্দোলন করতে আজকে আয়োজিত মানববন্ধনে সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠন থেকে আসা ভাই বোনেরা এবং সাংবাদিক বৃন্দ, আপনাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত। আমরা যেখানে সমবেত হয়েছে
একটা ঐতিহ্যবাহী জায়গা। এই জায়গায় আজ গত 300-400 বছর ধরে চকবাজার ইফতারি হয়ে থাকে। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে বিভিন্ন ধরনের ইফতারি কেনাকাটা করার জন্য। এই ইফতারির গুণগত মান সম্বন্ধে আমি দুই চারটা কথা বলতে চাই। যদি কিন্তু আপনারা অবগত আছে, আমাদের দেশে ভেজাল এবং খাদ্যের কার্বাইড ফরমালিন দেওয়ার জন্য এই পরিবেশ আন্দোলন কর্তৃক আমরা বিভিন্ন সময় গত 10 বছর যাবত আমরা আন্দোলন করে আসছি ভেজাল মুক্ত খাবার পরিবেশনের জন্য। আজকেও আমরা এখানে সমবেত হয়েছি এই ভেজাল মুক্ত ইফতারি পাওয়ার জন্য এবং ভেজাল মুক্ত ইফতারি দেওয়ার জন্য। আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছর ক্যান্সার এবং কিডনি রোগের সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে। কারণটা কি? কারণ শুধু একটাই, সেটা হচ্ছে ভেজাল। এই ভেজাল দ্রব্যের জন্য, ভেজাল খাওয়ার জন্য আমাদের সকলে কিডনি ক্যান্সারের মতো মারাত্মক রোগে আমরা আক্রান্ত হয়ে চলেছি। দিনের পর দিন এই রোগ বৃদ্ধি হচ্ছে। এর প্রতিবাদে, এর প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে আমি অনুরোধ করব, মিডিয়ার পার্সন যারা আছেন, আপনাদের সহযোগিতা সরকার প্রয়োজন। দেশের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে মিডিয়ার কোনো বিকল্প নেই। আমি বিশেষ করে আজকে এই চকবাজারে যারা ইফতারি তৈরি করবেন এবং যারা এই চকবাজারে অবস্থান করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা সচেতন হন, আপনারা এগিয়ে আসুন যাতে ভেজাল খাবার তৈরি না হয়। আপনি মনে রাখবেন, ভেজাল খাবার আপনি 2 পয়সা লাভের জন্য কিংবা 2 টাকা লাভের জন্য আপনি ভেজাল তৈরি করছেন, কিন্তু এই ভেজালটা খাবে কে? আমি খাবো, উনি খাবে, এটা কারা? এটা আমার মানুষ, আমাদের মানুষ, ঢাকা শহরের মানুষ। তার মানে আপনি যদি খাবার রাসায়নিক বিষয়ে খাবার বিক্রি করেন, তো আপনার জায়গা থেকে আরেকজন হয়তো তুলোতে, পাউডারে কিংবা অন্য কোনো জায়গায় ভেজাল মিশ্রিত করবে। বিনিময়ে কী হলো? আপনিও ভেজালের আওতায় পড়ে গেলেন। আমরা সবাই ভেজালের মধ্যে থাকলে আমরা ক্রমেই পিছিয়ে পড়বো, আমরা অসুস্থ হব, আমরা ডাক্তারের দিকে ছোটাছুটি করবো। কিন্তু না ভাই, সচেতন হন, ভেজাল মিশ্রণ করবেন না। বিশেষ করে পবিত্র রমজানকে সামনে রেখে ইমানের পরিচয় দিয়ে রসুল বলেছেন, ভালো কাজের কোনো বিকল্প নেই। অতএব রমজানের পবিত্রতা রক্ষা করুন, ভেজাল মুক্ত খাবার পরিবেশন করুন। আমি এই কামনা করে বিশ্বাস করছি সকলকে আমরা অপমানজনক, দুঃখজনক এবং সভ্যতার বহির্ভূত একটা বিষয়। আসলে কবি বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের জন্য। আমরা পরের জন্য যদি উৎসর্গ করবো, পরের জন্য সবকিছু দিব। আমরা বিগত দীর্ঘদিন থেকে, অনেক বছর থেকে এই খাদ্য ভাজা পড়াটা নিয়ে বাংলার প্রবাহী শুধু নয়, আরো বিভিন্ন জায়গা থেকে, শুধু সুশীল সমাজ থেকে আপনার অভিযোগ, অভিযান এবং আমরা আমাদের অধিকারকে বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে আসছি। কিন্তু দুঃখজনক বিষয়, আজ পর্যন্ত আমরা এখানে সফল হতে পারছি। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক, আমাদের সার্বভৌমত্ব আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমাদের সিভিল কর্পোরেশন আছে, আমাদের আইন সংস্থা, সংস্কারী সব চাকুল্যে আমাদের সব কিছু আছে। একটি সফল, সুন্দর এবং সুস্থ রাষ্ট্রের জন্য যেটা থাকা বাঞ্ছনীয় আমাদের সরকারি প্রতিষ্ঠানে আছে। আমরা কোনো কেন্দ্র না, আমরা দাবি করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করে দেশেই চলে যাবো খুব শীঘ্রই, আমি এটা বিশ্বাস করি। কিন্তু প্রশ্ন হলো, আমরা যদি মধ্যমায় দেশে যাই, আমরা যদি অনেক উন্নত হয়ে, আমরা যদি
হসপিটালে যাই তাহলে আমাদের খাদ্যেই যদি ভেজাল থাকে, আমরা যদি পশুর মতো খাবার খাই, আপনারা দেখছেন অনেকগুলো পানির চেষ্টায় ড্রেনের খাবার করি, ড্রেনের পানিগুলি খাই, তাহলে আমরা কি সেই পশু সমতুল্য প্রাণী? আমরা কি মানুষ না? এরা বলছেন, আল্লাহ বলেছেন যে মানুষ সেগুলো তো পান যা কিছু সৃষ্টি আছে, আপনাদের আপনাদের বলে, তাহলে মানুষ শ্রেষ্ঠ। তাহলে আমাদের কাছে ভেজাল মিশাই, কোন দাবিতে আমরা বলি আমরা শ্রেষ্ঠ? আসলে আমরা শ্রেষ্ঠ? আর যারা এটা পরিচালনা করছেন, আর যারা এটাকে মেনটেন করছেন, যারা বসার জন্য চেষ্টা করছেন, তারা কি শ্রেষ্ঠ মানুষ হিসেবে? হতেই পারে না। মানুষের কাছে আসলে শ্রেষ্ঠ কি না, এইগুলি মানুষকে আমরা শ্রেষ্ঠ হতেই পারবো না। আমরা কবি বলেছে পরের জন্য স্বার্থ দিয়ে বলি এই জীবন মন সকলই দাও। আসলে আমরা পরের জন্য কি করছি? পর মানে কি? আমার হাতে 5টি আঙ্গুল, 5টা আঙ্গুলই আমার। আমি বলতে পারবো না যে একটা আঙ্গুল কেটে ফেলে আমার জীবন সুস্থ। আমরা যারা খাদ্যে ভেজাল মিশাচ্ছি, তিনি একজন প্রচুর আনারসের ব্যবসা, আরেকজন কিন্তু ফলের ব্যবসা করছেন, অন্যথায় আরেকজন চালের ব্যবসা করছেন, সবাই কিন্তু একটি কাজ করছেন না। ওরা কোনোভাবে সাধারণ ভাবে অসমান তাদের যারা আমাদের ভেজাল হবে, এমনকি যারা আমাদের প্রশাসনে আছেন তাদের পেটে ভেজাল যাচ্ছেন। তারা ভাবছেন আমরা আমেরিকা লন্ডনে চিকিৎসা করাবো, কিন্তু ক্যান্সার তো ক্যান্সারই, লিভার তো লিভারই, লিভারই কোনো চিকিৎসা ছাড়া পৃথিবীতে আজও হয় না, পাবেও না। তো আমি আশা করবো এবং আমি প্রত্যয় ব্যক্ত করবো এই প্ল্যাটফর্ম থেকে আমরা বহুদিন থেকে বলছি আপনারা একটু সচেতন হন। যারা মিডিয়া আছে, মিডিয়ারা যারা লিখেন তারা পড়াও করে লিখেন, যেভাবে আপনারা আশাহীন হন, যেভাবে আপনারা হাসি প্রচার করেন, এইভাবেই এখানে প্রচার করেন, কারণ আমাদের সুস্থতা অনেক জরুরি। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে অনেকে বলেছেন ভাই আমার ডায়াবেটিস, এত হিটার মধ্যে আমি গিয়ে দাঁড়াতে পারবো না, আপনারা যান, নাহলে এখানে 1 থেকে 1.5 লক্ষ লোক তারা আসতে পারে না, তাদের ডিহাইড্রেশন হয়, কেননা তারা 30 উপরেও যায়নি তাদের বয়স, তাদের কেন ডিহাইড্রেশন হবে? এটা আমার প্রশ্ন। কারণ এই ভেজাল খাদ্যের জন্য এগুলো হচ্ছে। তাহলে আমরা কি করবো? আমরা যখন আছি তারা কোন থেকে শ্রেষ্ঠ হবে? কেউ মানবতার দিক থেকে, সভ্য জাতির দিক থেকে, শ্রেষ্ঠ জাতি হিসাবে আবেদনের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, জনগণের দিক থেকে, আমাদের মানুষের দিক থেকে, ওই দিক থেকে আমরা সভ্য মানুষ কিন্তু এই ধরনের বক্তব্য এই ধরনের প্রশ্ন থেকেই যায়। আসেন আমরা গভর্নমেন্টের উপরে, অন্য জায়গার উপরে, প্রশাসনের উপরে দায়িত্ব না দিয়ে এই বাজারে যারা ব্যবসা করেন তারা নিজের সব ইচ্ছায় সব ধর্মের জন্য মুসলমান জাতি হিসাবে শুধু মিশিয়ে দিন। আপনাদেরকে ধন্যবাদ। পরিবেশ বাঁচা আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতি উপমহাদেশের পরিবেশ অতিথি জনাব আবু নাসের খান, উপস্থিত আমার সহযোগী বিভিন্ন সমাজসেবক, সকলকে আন্তরিক অভিনন্দন। আসন্ন রমজান উপলক্ষে ঐতিহাসিক চকবাজার যে আজকে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, আমি আহ্বান জানাবো ব্যবসায়ীদের এই পুরাতন ঢাকার যে ইফতারি পসরা নিয়ে বসবে তা যেন ঢেকে রাখা হয়। যেহেতু পুরাতন ঢাকা, এখানে ধুলোবালি বেশি, এখানে দেখা যায় রাস্তার ভিতরে সেই পসরা নিয়ে বসে থাকে, ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে, যা খাদ্যে প্রবাহিত হয়ে আমাদের পেটের বিভিন্ন পীড়াজনিত রোগে আক্রান্ত হতে পারে। এর পাশাপাশি আমি আহ্বান জানাবো বিভিন্ন কর্তৃপক্ষকে, তারা যেন তাদের আইনটি সঠিক প্রয়োগ করে আমাদের রমজানে একটি সুস্বাদু খাদ্য উপহার দেওয়া হয় তা নিশ্চিত করে। পরিশেষে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইফতারি এবং খাদ্য ভেজালের বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক বলেছেন, আমি সেই দিকে যাব না। আমি বলতে চাই যে পবিত্র রমজান একটি পবিত্র মাস, এই উপলক্ষে সারা বিশ্বে যখন ব্যবসায়ীরা বিভিন্নভাবে লস দিয়ে এবং ছাড় দিয়ে ব্যবসা পরিচালিত করছে, সেই সময় আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের জন্য খাদ্যে ভেজাল দিয়ে জাতিকে নীরবভাবে হত্যা করছে।
এটা বড়ই লজ্জার বিষয়, যেখানে মুসলিম দেশগুলো এই সময়টা তারা ভর্তুকি দেয় ব্যবসায়ীরা। এই সময় আমাদের অন্যতম একটি মুসলিম দেশ বাংলাদেশে ব্যবসায়ীরা মরিয়া হয়ে উঠেছে ব্যবসা করার জন্য এবং জনগণকে বিষ খাইয়ে তারা এই কালো টাকার পাহাড় করছে। আমি বলতে চাই এই ব্যর্থতা আমাদের সকলের, এই ব্যর্থতা আমাদের রাষ্ট্রের। আজকে আমরা যারা নির্বাচন করে জনপ্রতিনিধি সংসদে পাঠিয়েছি, আমরা যারা নির্বাচন করে মেয়র বানিয়েছি, কমিশনার বানিয়েছি, আমাদের যে প্রধানমন্ত্রী আছে তারা সব দিক দিয়ে সফল বলে আমি মনে করি, কিন্তু একটি দিক দিয়ে ব্যর্থতা আছে, সেটা হচ্ছে খাদ্য ভেজাল। আজকে যদি এই সফলতা আসতো তাহলে এই হাসপাতালগুলোতে আজকে এত রুগী হতো না। আপনারা দেখবেন যে হাসপাতালগুলোতে রুগীর সংখ্যা হচ্ছে না, এই খাদ্য ভেজালের কারণে আজকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মানুষ কাতরাচ্ছে। আমরা বলতে চাই সরকার যেমন সন্ত্রাসবাদ, মাদক এবং জঙ্গিবাদকে জিরো টলারেন্স দিয়ে কাজ করছে, সেইভাবে খাদ্য ভেজালকে জিরো টলারেন্স দিয়ে মোকাবেলা করতে হবে। অন্যথায় এই জাতিকে পঙ্গুত্বের দিকে পঙ্গুত্ব বরণ করতে হবে বলে আমরা মনে করি। কেননা এই খাদ্য হচ্ছে অন্যতম একটি বিষয়। এই খাদ্যকে যদি আমরা ভেজাল মুক্ত করতে না পারি, এর আওতামুক্ত কেউ না। আমরা জানি যে ভেজাল ব্যবসায়ী যে খাদ্যে ভেজাল দিচ্ছে, সে কোনো না কোনো ভাবে এই চক্রের ভিতরে আছে। এই চক্রের বাইরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, নেতা কেউ এর বাইরে না। আমরা বলতে চাই যে এই খাদ্য ভেজাল বিষয়টাকে বাংলাদেশের জন্য 1 নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে এটাকে সমাধানের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে বলে আমরা মনে করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে অনুষ্ঠানের সভাপতি আমাদের বিশিষ্ট পরিচালক যিনি পরিবেশ নিয়ে কাজ করেন আপনার সাথে সহ এখানে প্রায় 30টি সংগঠন আজকে এখানে দাঁড়িয়েছে। আমাদের এই আমরা প্রতিবন্ধী আগে করে থাকি, যাতে আমরা যখন ইফতার করবো, ইফতার করার পরে সারাদিনের আগে যে খাবারটা খাই, সেই অতিরিক্ত তেল দিয়ে সাজানো দেখতে খুব সুন্দর, কিন্তু খাওয়ার পরে একে পেটে বন্ধুগ্রস্ত হয়। সহ কাটা আগে মানে নষ্ট হয়ে যায় এমন অবস্থা। তাই আপনারা অনেক কথা শুনেছেন, আমি আর বক্তব্য রাখবো না। আমরা চাই সুস্থ জীবন, সুস্থ লাইফ চাই, যাতে আমরা সচেতন হয়ে পারে। আপনারা বন্ধুকে কেন থাকেন না, চর্বি মুক্ত সমাজ গঠন করুন এবং আমরা যে সচেতন নিজের পরিষ্কার ঘর থেকে শুরু করে আমরা সকলের যুক্ত খাবার পরিহার করি। আসসালামু আলাইকুম। আজকে যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন মাথা কর্তৃক নিরাপদ খাদ্য বিতরণ ইফতার উপলক্ষে আয়োজন করা হয়েছে, উক্ত মানববন্ধনে সকলকে অংশগ্রহণের জন্য আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ আজ এমন একটি মুহূর্ত অতিক্রম করছে যেখানে
জাতীয় জাগ্রত বিবেক, আমাদের সাংবাদিক বন্ধুগণ, পরিবেশ বাঁচাও আন্দোলন প্রবাস সহ আরো 22টি সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন পরিবেশ বাঁচাও আন্দোলন প্রবাস সংগ্রামী সভাপতি জনাব আবু নাসের খান। উপস্থিত আছেন পরিবেশ বাঁচাও আন্দোলন প্রবাস নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সম্মানিত সুধী, আমরা দেখতে পাই আজকে আমাদের কি অবস্থা। পৃথিবীতে এমন কোন দেশ খুঁজে পাওয়া যাবে না যে তার ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রত্যেকটি দেশে তার দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে যখনই কোনো ধর্মীয় উৎসব পালন করতে হয়, শুধু মুসলমানদের নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মীয় উৎসবই পালন করতে হয়, সেখানে দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। আমরা মনে করি আমাদের যে প্রশাসন আছে, এই প্রশাসনের গাফিলতি এবং অসাধু ব্যবসায়ীদের অশুভ পায়তারার কারণে আজকে এই দ্রব্যমূল্য এবং বৃদ্ধি পায় এবং ভেজাল দ্রব্যমূল্য সরবরাহ করা হয়। আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করা হোক এবং ভেজাল মুক্ত খাবার সরবরাহ করা হোক। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সুন্দর একটি কার্যক্রম মানববন্ধনের জন্য আপনারা সবাই সুযোগ পেয়েছেন। আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও ভেজাল মুক্ত খাবারের প্রভাবে সবাই আজ দিশেহারা। এই ভেজাল মুক্ত আমাদের আসলে রমজান উপলক্ষে যে আমাদের ইফতারি পণ্য সহ অন্যান্য যে ফলমূল এবং যেসব দ্রব্যাদি আছে সবগুলো খানে এবং ভেজাল আর ভেজাল আর ভেজাল মাঝে এখন নর্মালি ইফতারি পণ্য বিভিন্ন ধরনের দ্রব্যাদি মিশিয়ে আমাদের জনজীবন এবং মানুষের স্বাস্থ্যের পরিবার পরিবার করছে। আমি চাচ্ছি যে এই সুন্দর মানববন্ধনের মাধ্যমে এখানকার যত ব্যবসায়ী এবং শ্রমিকরা আছেন তারা চাইবে যে আমাদের সুস্বাস্থ্যের জন্য অন্তত খাদ্যের জন্য ভেজাল না মিশায় এবং আমাদের সকলেরই বেঁচে থাকার জন্য একজন সুস্থ এবং সবল দরকার এবং এর জন্য অবশ্যই এবং ভেজালমুক্ত খাদ্য প্রদান করতে হবে এবং সবাইকে অনুরোধ করছি যারা খাদ্যগুলো ভেজাল না মিশায়। এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিরোধী আজকের এই মানববন্ধনে উপস্থিত পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রবাস সভাপতি জনাব আবু নাসের এবং প্রকৌশলী জনাব আব্দুল সোহান সহ অন্যান্য সংগঠন থেকে আসা সভাপতি সেক্রেটারি এবং আমার মিডিয়া ভাইরা আসসালামু আলাইকুম। আমি এতটুকুই বলবো যে 2টা টাকা বেশি নেয় কিন্তু স্বাস্থ্যসম্মত খাদ্য দেন। আমি আমার এলাকার ব্যবসায়ী ভাইদের হোটেল যারা করেন, হোটেল মালিক আছেন, যারা ইফতারের বাজার লাগান, এখানে অনেকেই শুনতেছেন, আমি এতটুকুই বলবো যে 2টা টাকা বেশি নেন, ভেজাল মুক্ত স্বাস্থ্যসম্মত খাবার দেন, তাহলে ভালো থাকবেন। নতুবা এই রমজান মাসে বিএসটি এর উপস্থিতিতে ধরা খাওয়ার পর যে শাস্তিটা হবে রমজান মাসে, সেটা কিন্তু আপনারা